নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জ্যাক রিচির লেখা কাহিনী আইরিন ব্র্যানন মার্ডার কেস। মূল গল্পের নাম টেক অ্যানাদার লুক। এটি হল জ্যাক রিচি রচিত হেনরি টার্নবাকল সিরিজের প্রথম গল্প। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1971 সালের আগস্ট মাসে অ্যালফ্রেড হিচকক্স মিস্ট্রি ম্যাগাজিনে। টার্নবাকল সিরিজে মোট 29টি গল্প রয়েছে, যেগুলি প্রকাশিত হয়েছিল 1971 সাল থেকে 1984 সালের মধ্যবর্তী সময়ে। শুনতে থাকুন আজকের গল্প জ্যাক রিচির লেখা কাহিনী আইরিন ব্র্যানন মার্ডার কেস। দুর্ভাগ্যবশত সেবার আমি মেয়রের ছেলেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করেছিলাম। ক্যাপ্টেন মিলিকেন তার অফিসে আমাকে একা ডাকলেন। একটা চাপা হাসি হেসে বললেন, হেনরি, তুমি কি পদত্যাগ করতে চাও? না, আমি দৃঢ়ভাবে বললাম। তাহলে আমি তোমাকে বরখাস্ত করছি না কেন? কারণ আমরা দুজনেই জানি যে বরখাস্তের বিষয়টি পুলিশ বোর্ড পর্যালোচনা করে এবং সেই বোর্ড সাধারণ জনতাদের নিয়ে গঠিত। ফলে এরম করলে তারা হয়তো একটা ঝামেলা তৈরি করতে পারে। সাধারণ শব্দটা শুনে তিনি মুখ বাঁকালেন। তুমি এটা কেন করলে? তুমি তো তখন ডিউটিতে ছিলে না। তাছাড়া তুমি তো হোমিসাইড বিভাগের। একজন পুলিশ অফিসার কখনো ডিউটির বাইরে থাকে না। ও কি তোমাকে বলেনি যে ও মেয়রের ছেলে? হ্যাঁ, বলেছিল, কিন্তু সেটা তো যে কেউ বলতে পারে। তুমি ওর ড্রাইভিং লাইসেন্স দেখোনি? অবশ্যই দেখেছি, কিন্তু জনসন খুবই সাধারণ একটা নাম। সেদিন আমার ছুটির দিন ছিল এবং আমি শহরের কেন্দ্রস্থলের প্রধান লাইব্রেরি থেকে ফিরছিলাম। তখন আমার চোখে পড়ে সামনের গাড়িটিকে। লক্ষ্য করলাম সেটা এদিক ওদিক করে চলছে। আমি হর্ন বাজাই এবং সাবধানে পাশে এসে আমার ওয়ালেট আর তার ভেতরের ব্যাজটা দেখাই। ড্রাইভার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়। আরও তদন্ত করার পর আমি দ্রুত বুঝতে পারলাম যে সে হাঁটার মতো অবস্থায় নেই। সত্যি বলতে, যখন আমি ওর গাড়ির চাবি পকেটে পুরে একটা পেট্রোল ওয়াগন ডাকার জন্য নিকটতম পাবলিক ফোনে গেলাম, তখন সে ঘুমিয়ে পড়েছিল। মিলিকেন উঠে দাঁড়ালেন। আমার সাথে এসো হেনরি। আমি করিডোর ধরে তার পিছু পিছু গেলাম। আমরা কিছুক্ষণ পাশাপাশি হাঁটলাম এবং তারপর রেকর্ডস বিভাগ লেখা একটা দরজার সামনে থামলাম দুজনে। ভিতরে ঢুকতে দেখি প্রায় 20 জন বেসামরিক কেরানি বড় ঘরটাতে কাজে ব্যস্ত। আপনি কি আমাকে বদলি করছেন? আমি জিজ্ঞেস করলাম। মিলিকেন হাঁটতে থাকলেন। আমরা ঘরটা পেরিয়ে বিভাগের একেবারে শেষের দিকে একটা চিহ্নবিহীন দরজার কাছে এসে পৌঁছালাম। মিলিকেন সেটা তালা খুলে খুললেন এবং আমরা প্রবেশ করলাম ভেতরে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। তোমার নতুন কাজ? মিলিকেন বললেন। তিনি কাঠের ফাইলিং ক্যাবিনেটগুলোর দিকে রাজকীয় ভঙ্গিতে ইঙ্গিত করলেন। এখানে আমাদের কাছে খুন, ডাকাতি, ধর্ষণ, অগ্নিসংযোগ, শীত কেটে চুরি, আবর্জনা ফেলা এবং আরও অনেক কিছুর মামলার রেকর্ড আছে, যেগুলোর কোনোটারই সমাধান হয়নি। তিনি হাসলেন। হেনরি, এখন তোমার কাজ হলো এই মামলাগুলো পর্যালোচনা করে দেখা যে ন্যায় বিচারের জন্য শেষ পর্যন্ত কিছু করা যায় কিনা। শেষ পর্যন্ত শব্দটা আমার মনোযোগ আকর্ষণ করল। ফাইলিং ক্যাবিনেটগুলো তো বেশ ধুলোমাখা দেখাচ্ছে। মিলিকেন আবার তার দাঁত দেখালেন। হওয়ারই তো কথা। এই ঘরের প্রত্যেকটা মামলা কমপক্ষে 25 বছরের পুরনো। কয়েকটা তো পুলিশ বিভাগ প্রতিষ্ঠার সময়কারও। আমার মনে হয় সেটা ছিল 1842 সাল। আমি চোখ পিটপিট করি। আপনি বলতে চাইছেন আমাকে 25 বছরেরও বেশি সময় ধরে মৃত অবস্থায় পড়ে থাকা মামলা পর্যালোচনা করতে হবে? মৃত নয় হেনরি, শুধু বিশ্রাম নিচ্ছে। আর আমি আশা করি তুমি ওগুলোকে জাগিয়ে তুলবে। তার হাসি আরও চওড়া হলো। তাড়াহুড়োর কিছু নেই হেনরি, তোমার হাতে অফুরন্ত সময়। তিনি চাবিটা আমার হাতের তালুতে ফেলে দিলেন। যাওয়ার সময় লাইট বন্ধ করে তালা দিতে ভুলো না, আর মজা করো। তিনি যে পথে এসেছিলেন সে পথেই অদৃশ্য হয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেলে ঘরটা পরীক্ষা করতে লাগলাম। ঘরটা জানলাবিহীন। আমি ফাইলিং ক্যাবিনেটের সারিগুলোর মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে একটা ছোট ফাঁকা জায়গা খুঁজে পেলাম, যেখানে একটা ভাঙাচোরা ফ্ল্যাট টপ ডেস্ক আর একটা ঘোরানো চেয়ার ছিল। হ্যাঁ, স্পষ্টতই এখানে একসময় কেউ থাকতো।
ডেস্কের ওপরে ঝোলানো বাতিটা জ্বালাতে জায়গাটা একটু উষ্ণ হয়ে ওঠে। আমি ফাইলিং ক্যাবিনেটগুলোর কাছে ফিরে গিয়ে লেবেলগুলো পরীক্ষা করতে শুরু করলাম। হ্যাঁ, মিলিকেন ঠিকই বলেছিলেন। প্রায় সব ধরনের অপরাধের যেগুলোর সমাধান হয়নি সেগুলো এখানে ছিল, আর সবগুলোই কমপক্ষে 25 বছরের পুরনো। আমি হত্যা সংক্রান্ত বিভাগটা খুঁজে বের করি এবং এলোমেলোভাবে একটা ফাইলিং ক্যাবিনেটের ড্রয়ার খুললাম। সেখান থেকে একটা মোটা কার্ডবোর্ডের বাক্স বের করে ডেস্কের কাছে ফিরে এলাম এবং ভেতরের জিনিসপত্র পড়তে শুরু করলাম। খুনটা হয়েছিল 1941 সালের নভেম্বরের এক বেশ উষ্ণ দিনের প্রথম শুক্রবার সন্ধ্যা 6:40 সেই সময় 1 মিনিট এদিক ওদিক হতে পারে মিসেস আইরিন ব্র্যাননের প্রতিবেশীরা তার চিৎকার শুনেছিল। তারা তাদের জানালার কাছে ছুটে যায় এবং তাদের মধ্যে একজন, অর্থাৎ মিসেস উইলসন, দাবি করেছিলেন যে তিনি ব্র্যানন বাড়ির পেছন দিক থেকে একটা কালো অবয়বকে বেরিয়ে আসতে দেখেছেন। তিনি এর বেশি কিছু বর্ণনা করতে পারেননি, কারণ রাতটা ছিল প্রায় চন্দ্রহীন এবং সূর্য বিকেল 4:46 অস্ত গিয়েছিল। মিসেস উইলসন সাথে সাথেই পুলিশকে ফোন করেছিলেন। যখন তারা পৌঁছায়, তারা মিসেস ব্র্যাননকে তার রান্নাঘরের মেঝেতে মৃত অবস্থায় পেল। তাকে 3 বার ছুরিকাঘাত করা হয়েছিল এবং খুনের অস্ত্রটি পাওয়া যায়নি। তার দেহের পাশে মেঝেতে পুলিশ একটা হীরের ব্রেসলেট খুঁজে পায়, যেটা বিভাগের বিশেষজ্ঞরা প্রায় $10,000 মূল্যের বলে অনুমান করেছিলেন। পুলিশ প্রয়োজনীয় ছবি ও মাপজোক নিয়েছিল এবং বাধ্যতামূলক ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। 2 জন গোয়েন্দার একজন সার্জেন্ট ডানল্যাপ ব্র্যানন বাড়িতে প্রায় 11টা পর্যন্ত ছিলেন, যে সময় মিসেস ব্র্যাননের স্বামী ডেনিস বাড়ি ফেরেন। তারা ডেনিসকে যা ঘটেছে তা জানালেন এবং খবরটা শুনে যথাযথভাবে মর্মাহত বলে মনে হলো ডেনিসকে। জিজ্ঞাসাবাদের সময় ডেনিস ব্র্যানন খুনে তার কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন যে তিনি পুরো সন্ধ্যা 6টা থেকে প্রায় 10:30 পর্যন্ত তার যমজ ভাই অ্যালবার্টের বাড়িতে কাটিয়েছেন। ব্র্যাননকে আরও জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি তার স্ত্রীর মৃত্যু সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করতে থাকেন। তার ভাই অ্যালবার্টকেও স্টেশনে আনা হয় এবং সে ব্র্যাননের সব কথার পুরোপুরি সমর্থন করে। পুলিশ ডেনিস ব্র্যাননকে ভোর 5:30টায় ছেড়ে দেয় এবং সে যখন বেরিয়ে যায় তখন তার পিছু নেওয়ার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছিল। ব্র্যানন সোজা সেন্ট জনস ক্যাথিড্রালের সকাল 6টার প্রার্থনা সভায় গিয়েছিল। দেখে মনে হচ্ছিল সে প্রতিদিন সকালেই প্রার্থনা সভায় যেত, তা সে বৃষ্টি, রোদ বা খুন যাই হোক না কেন। আমি পড়তে থাকি। কার্ডবোর্ডের বাক্সটায় সব কিছু ছিল: সরকারি ফর্ম, সাক্ষাৎকারের রেকর্ড, জিজ্ঞাসাবাদ, বর্ণনা, বিবৃতি, জীবন বৃত্তান্ত সবই ছিল। এখানে সবই রয়েছে, কিন্তু অপরাধটি থেকে গিয়েছিল অমীমাংসিত। যখন আমার পড়া শেষ হলো, চোখ চলে গেল ঘড়ির দিকে। 2 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। আমি ডেস্কের ওপর ছড়িয়ে থাকা কাগজগুলোর দিকে ফিরে তাকালাম। হ্যাঁ, আমি প্রায় দেখতে ও শুনতে পাচ্ছিলাম ডানল্যাপ সন্দেহভাজনদের এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছেন। আমি চিন্তিতভাবে চেয়ারে হেলান দিতেই সাথে সাথেই উল্টে পড়ে যাই। এখন আমি বুঝতে পারছি কেন এই বিশেষ ঘোরানো চেয়ারটিকে বাতিল করা হয়েছিল। মেঝে থেকে উঠে চেয়ারটা আবার ঠিকঠাক করে সাবধানে বসলাম। কোথায় ছিলাম জানি? ও হ্যাঁ, সার্জেন্ট ডানল্যাপকে লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা, যেমন মিসেস উইলসনকে। মিসেস উইলসন ছিলেন তীক্ষ্ণ দৃষ্টির এবং কথা বলতে আগ্রহী। আমি সত্যি বলতে ব্র্যাননদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। ওরা মাত্র 6 মাস আগে এই পাড়ায় এসেছে। আপনি যা পারেন বলুন। আচ্ছা, আমি ওর একটা ভালো গুণের কথা বলবো। ও সব সময় সোমবারে কাছাকাছি করত। এই পাড়ার অন্য কিছু লোকের মতো নয়, জানেন তো, মঙ্গলবার বা বুধবার বা যখন তখন। আর ওর কাপড় মেলার দড়িটা সব সময় গোছানো থাকত। গোছানো? হ্যাঁ, সব বালিশের ওয়ার একসাথে টাঙানো থাকত, মোজার সাথে মোজা, আর সব শার্ট এক লাইনে।
এই পাড়ার কিছু লোক তো তাদের কাপড় চোপড় সব এলোমেলোভাবে মেলে, সব মেশানো, বুঝলেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনি মিসেস ব্র্যান্ডনের চিৎকার 6:40 শুনেছিলেন এবং সাথে সাথে জানলার কাছে গিয়েছিলেন? ঠিক তাই। খুব বেশি আলো ছিল না, কিন্তু আমি পেছনের লন পেরিয়ে একটা অবয়বকে গলিতে দৌড়ে যেতে দেখতে পাচ্ছিলাম। মিস্টার ব্র্যানন? আমি সত্যি করে বলতে পারবো না, শুধু একটা অবয়ব, যে কেউ হতে পারত। ব্র্যাননরা কি শান্ত প্রতিবেশী ছিল? যেমন কোনো ঝগড়াঝাটি হতো কি তাদের? খুব শান্ত প্রতিবেশী, প্রায় আদর্শ বলা যায়, শুধু ভদকার বোতলগুলো ছাড়া। ভদকার বোতল? হ্যাঁ, প্রায় একদিন অন্তর মিসেস ব্র্যানন তার বাড়ির পেছন দরজা দিয়ে একটা খালি বোতল নিয়ে চুপি চুপি বেরিয়ে আসতেন এবং ছাইয়ের বাক্সে অন্য আবর্জনার নিচে সেটা গুজে রাখতেন। আমি ঠিক বাইরেই ছিলাম যখন ময়লা ফেলার লোকগুলো এসেছিল। ওরা তো এখন 2 সপ্তাহে একবারই আসে, জানেন তো। ময়লা সপ্তাহে একবার, কিন্তু আবর্জনা প্রতি দ্বিতীয় সপ্তাহে। এবং আমি লক্ষ্য করলাম যে সব বোতলই ছিল ভদকার বোতল, প্রতি 2 সপ্তাহে 8-9টা বোতল। ব্র্যাননরা মদ খেত? আমার মনে হয় না সে আদৌ খেত। আমি সাধারণত একজন মানুষকে দেখেই বলে দিতে পারি, লোকেরা ভদকা খায় কারণ এর কোনো গন্ধ নেই, তাই না? মানে ও মদ খেতে পারত আর বোতলগুলো লুকিয়েও রাখতে পারত। মিস্টার ব্র্যানন কখনো জানতেও পারত না, তাই না? ব্র্যাননদের কি অনেক বন্ধু ছিল? অতিথি আসতো? বেশি অতিথি আসতো না, কিন্তু আমার মনে হয় মিসেস ব্র্যাননের একজন বিশেষ বন্ধু ছিল। এমন কেউ কি যে প্রায়ই ওনার সাথে দেখা করতে আসতো? ঠিক দেখা করতে আসতো না, ব্যাপারটা ছিল মাঝামাঝি ধরনের। মাঝামাঝি? তার চোখের আলো উজ্জ্বলতর হলো। আমার বোন এখান থেকে মাত্র 4 ব্লক দূরে থাকে এবং আমি প্রায়ই সেখানে যাই, সপ্তাহে 4-5 বার বলতে পারেন। 8 সপ্তাহ আগের এক বিকেলে ম্যাগি আর আমি বসার ঘরে জানালায় বসে চা খাচ্ছিলাম যখন আমি মিসেস ব্র্যাননকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি। সে কোনায় গিয়ে দাঁড়ালো এবং আমি ভাবলাম হয়তো বাসের জন্য অপেক্ষা করছে, কিন্তু বেশ কয়েকটা বাস চলে যাওয়ার পরেও সে ওখানেই দাঁড়িয়ে রইল। আচ্ছা। আমি নিজেকে বললাম, এটা তো অদ্ভুত। তাই আমরা শুধু দেখতে থাকি, ম্যাগি আর আমি। এবং আরও প্রায় 5 মিনিট পর একটা বিশাল গাড়ি, যেটা একজন লোক চালাচ্ছিল, এসে থামল এবং মিসেস ব্র্যানন সেটার ভেতরে উঠে গেলেন। মিসেস উইলসন এক মুহূর্তের জন্য থামলেন। সেটা ছিল এক বুধবার এবং শুক্রবারে ম্যাগি আর আমি আবার সেখানেই বসেছিলাম যখন একই ঘটনা ঘটল। মিসেস ব্র্যানন সেখানে অপেক্ষা করছে এবং একই বড় গাড়িতে উঠছে। আর তাই আমরা ঠিক করলাম যে দুপুর 2টোর দিকে নজর রাখব। এবং জানেন কি, মিসেস ব্র্যাননকে সপ্তাহে অন্তত 2-3 বার ওই গাড়িটা তুলে নিত। আপনি কি গাড়িটার বর্ণনা দিতে পারবেন? আমি গাড়ি সম্পর্কে অত কিছু জানি না, শুধু এটুকু যে ওটা দামি দেখতে ছিল। আর আমি লোকটারও বর্ণনা দিতে পারবো না, সে কখনো গাড়ি থেকে নামতো না। তবে কি? মিসেস উইলসনের গালের হাড় দুটো সামান্য লাল হয়ে উঠল। আমার বোন গাড়িটার লাইসেন্স নম্বরটা লিখে রেখেছিল। মানে ব্যাপারটা ছিল একটু সন্দেহজনক, জানেন তো। আর সে ভাবলো যে ওটা লিখে রাখলে কোনো ক্ষতি হবে না যদি কোনোদিন কিছু হয়। হ্যাঁ, তিনি সার্জেন্ট ডানল্যাপকে গাড়ির লাইসেন্স নম্বরটা দিয়েছিলেন এবং রাজ্য মোটরযান বিভাগ খুঁজে বের করে এটা চার্লস কলিং নামের একজনের। কলিংয়ের বয়স 40-এর কোঠার শেষে এবং তিনি আমাদের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও তিনি বিবাহিত এবং তার 2 সন্তান কলেজে পড়ত। কলিং ছিলেন সতর্ক। আমি আপনার জন্য কি করতে পারি সার্জেন্ট? আপনি কি মিসেস আইরিন ব্র্যানন নামে কাউকে চেনেন? কলিং চিন্তিতভাবে ভ্রু কুঁচকে বললেন, ব্র্যানন? ব্র্যানন না, এই নামে কাউকে চিনি বলে তো মনে হয় না। দেখুন তো এই ছবিটা আপনার স্মৃতি ফেরাতে সাহায্য করছে কিনা। তিনি সেটার দিকে এক ঝলক তাকালেন এবং তার মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে যায়। আপনি শেষ কবে তাকে দেখেছিলেন? আমি বলেছি আমি ব্র্যানন নামে কাউকে চিনি না। আপনাকে তার সাথে অনেকবার দেখা গেছে। নির্ভরযোগ্য সাক্ষীরা, যারা আপনার লাইসেন্স প্লেটের নম্বর লিখে রাখার কষ্ট করেছে। কলিং ঠোঁট চাটলেন।
ব্যাপারটা কি? মিসেস ব্র্যাননকে গতরাতে খুন করা হয়েছে। কলিংয়ের মুখটা আরও ফ্যাকাশে হয়ে যায়। আর আপনি ভাবছেন যে এই খুনের সাথে আমার কোনো যোগ আছে? আপনি গতরাতে প্রায় 6:40 কোথায় ছিলেন? সেই সময়ে কি ওকে খুন করা হয়েছিল? দয়া করে প্রশ্নের উত্তর দিন। কলিং এক মুহূর্ত ভাবলেন এবং তারপর প্রায় হেসে ওঠেন। গত রাতে 6:40 আমি পার্ক ফলসে স্টেট বিজনেসম্যানস অ্যাসোসিয়েশনের ভোজসভায় ছিলাম। সেটা এখান থেকে 30 মাইলেরও বেশি দূরে। আপনার কাছে কি এমন কেউ আছে যে এটা প্রমাণ করতে পারে? অবশ্যই, প্রায় 100 জন লোক। সত্যি বলতে আমি ওই ভোজসভার প্রধান বক্তা ছিলাম। আমি রাতের খাবারের আগের পানীয়ের জন্য তাড়াতাড়ি 6টায় পৌঁছাই। রাতের খাবার 7টায় পরিবেশন করা হয়েছিল এবং আমি 7:30টায় আমার বক্তৃতা দিয়েছিলাম। মিসেস ব্র্যাননের সাথে আপনার সম্পর্ক কি ছিল? কলিং গলা পরিষ্কার করলেন। আমরা শুধু বন্ধু ছিলাম। এমন বন্ধু যে আপনাদের গোপনে দেখা করতে হতো? এমন বন্ধু যে তাকে $10,000 ব্রেসলেট কিনে দিবে? আমরা এখন ওটার উৎস খোঁজার চেষ্টা করছি মিস্টার কলিং। খুব কঠিন হওয়ার কথা নয়, কিন্তু আপনি কি আমাদের সময় বাঁচাতে পারেন? কলিং অন্যদিকে তাকান। ঠিক আছে, আমি ওটা ওর জন্য কিনেছিলাম। আপনার সাথে মিসেস ব্র্যাননের পরিচয় হলো কিভাবে? ওটা ওই একরকম ব্যাপার। একটাবারে দেখা হয় আর তারপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। তিনি মৃদু হাসলেন। ওর স্বামী ওকে বুঝতো না। আপনি কি ওকে কখনো কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন? প্রতিশ্রুতি? একজন পুরুষ তো আর এমনি এমনি একজন মহিলাকে $10,000 ব্রেসলেট দেয় না, তাই না? আপনি কি ওকে কখনো এমনটা অনুভব করিয়েছিলেন যে এই সম্পর্কটা শুধু একটা সম্পর্ক নয়, হয়তো এটা বিয়ে পর্যন্ত করতে পারে? না। কলিং দৃঢ়ভাবে বললেন। একদমই না। তারপর তিনি একটু পিছিয়ে যান। হয়তো ও ভুল বুঝতে পারে, কিন্তু আমি কখনোই ওকে তেমন কোনো প্রতিশ্রুতি দিইনি। সার্জেন্ট, আমার নামটা কি এই ব্যাপারে জড়ানোর কোনো প্রয়োজন আছে? মানে, আমি একজন বিবাহিত মানুষ, আমার 2টো সন্তান আছে। মিসেস ব্র্যাননের সাথে আমার বন্ধুত্বের কথা প্রকাশ্যে এলে শুধু ক্ষতিই হবে। সর্বোপরি ওর খুনের সাথে আমার কোনো যোগ ছিল না। আপনি হয়তো খুনের কারণটা জুগিয়ে থাকতে পারেন। কলিংয়ের মুখটা আবার ফ্যাকাশে হয়ে যায়। আবারও আমি নিজেকে মেঝেতে আবিষ্কার করলাম। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটা ঠিক করি এবং অন্য একগাদা কাগজের দিকে ফিরে তাকাই। ডেনিস এবং অ্যালবার্ট ছিল যমজ। অভিন্ন যমজ নয়, শুধু সাধারণ যমজ। তাদের নিকট বন্ধুরা তাদের আলাদা করতে বিশেষ কোনো সমস্যায় পড়ত না। তাদের বাবা মা শুরু থেকেই ঠিক করেছিলেন যে প্রত্যেক যমজকে তার নিজস্ব ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দেওয়া হবে। যদিও তারা একই হারে পড়াশোনায় এগিয়েছিল, একই রকম, খুব একটা আলাদা নয়, তাদেরকে খুব কমই একই ক্লাসে রাখা হতো। তাদের কখনো একরকম পোশাক পরানো হতো না, প্রত্যেকের নিজস্ব পোশাক ছিল। সম্ভবত এরই ফলস্বরূপ প্রাপ্তবয়স্ক হিসেবে তারা কিছুটা ভিন্ন পথে চালিত হয়, যদিও তাদের মধ্যে আন্তরিক সম্পর্কটা বজায় ছিল। ডেনিস ঝুঁকেছিল ক্যাথলিক ধর্মে, যা তার বাবার ধর্ম ছিল, এবং অ্যালবার্ট হয়েছিল কোয়েকার, যা তার মায়ের ধর্মবিশ্বাস ছিল। পেশার ক্ষেত্রে ডেনিস অ্যাকাউন্টেন্সির দিকে ঝুঁকেছিল এবং অ্যালবার্ট হয়েছিল একজন লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান? কোনো কারণে লাইব্রেরিয়ান বলতে সবসময় মহিলাদের কথাই মনে হয়, অন্তত লোকাল লাইব্রেরিতে। আমার মন আমার ছেলেবেলার লোকাল লাইব্রেরি এবং মিস লুসিন্ডা সোয়েনসানের স্মৃতির দিকে ফিরে যায়। তিনি সবসময় মাঝখানে সিথি করতেন এবং কর্তৃত্বপূর্ণ ভ্রুকুটি করে থাকতেন। আমার বয়স তখন হয়তো 8 এবং আমি আমার নিজের পড়ার কর্মসূচি ঠিক করে ফেলেছিলাম, কিন্তু মিস সোয়েনসান কয়েক মাস ধরে আমাকে শিশু বিভাগে ফেরত পাঠানোর চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে আমি তাকে একদিন কামড়ে দিই। তারপর থেকে তিনি আর আমার কাজ ঘেঁষতেন না। আমি ডেনিস ব্র্যাননের জিজ্ঞাসাবাদের কাগজপত্রের স্তূপের দিকে ফিরলাম। সেখানে অনেক কিছু ছিল। তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু আমি সবটা মিলিয়ে নিলাম মাথায়।
ডেনিস ব্যাননের বয়স ছিল 30-এর কাছাকাছি। ফর্সা চুলের একজন ছোটখাটো মানুষ। আপনি বলছেন আপনি সন্ধ্যাটা আপনার ভাইয়ের বাড়িতে কাটিয়েছেন? হ্যাঁ, আমি সেখানে প্রায় 6টায় পৌঁছেছিলাম। কতক্ষণ ছিলেন সেখানে? 10:30 পর্যন্ত। তারপর আমি বাড়ি গিয়ে দেখি পুলিশ আমার জন্য অপেক্ষা করছে। আপনি কি আপনার ভাইয়ের বাড়িতে রাতের খাবার খেয়েছিলেন? হ্যাঁ, আমি সেখানেই রাতের খাবার খেয়েছিলাম। কি খেয়েছিলেন? রোস্ট বিফ আর ভাজা আলু, স্লাইস করা টমেটো, পিচ আর কফি। আপনার ভাই কি অবিবাহিত? হ্যাঁ। খাবার কে বানিয়েছিল? ওর বাড়িওয়ালি অ্যালবার্ট উপরতলায় একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছে। মিসেস পোর্টার নিচে থাকেন। সপ্তাহে 4-5 দিন ওর রাতের খাবার রান্না করে উপরে দিয়ে যান। তিনি কি আপনাদের দুজনকে পরিবেশন করেছিলেন? না, তিনি আগেই রান্না করে উপরে দিয়ে গিয়েছিলেন। আমি পৌঁছানো পর্যন্ত অ্যালবার্ট ওটা ওভেনে রেখেছিল, আর আমরা একাই খেয়েছিলাম। মিসেস পোর্টার কি আপনাকে আদৌ দেখেছিলেন, হয়তো আসার সময়? আমি ঠিক জানি না। আপনারা খাওয়ার পর কি করেছিলেন? অ্যালবার্ট আর আমি দাবা খেলেছিলাম। পুরো সন্ধ্যা? হ্যাঁ, আমি প্রত্যেকটা খেলা জিতেছি। অ্যালবার্ট আসলে ভালো খেলোয়াড় নয়। আমার মনে হয় এর কারণ হলো ও খুব একটা মুগ্ধ নয় খেলাটা নিয়ে। ও দাবার প্রতি আগ্রহী নয়, তবুও 3 ঘন্টারও বেশি সময় ধরে খেলেছে। হ্যাঁ, অ্যালবার্ট খুব মানিয়ে চলে, আর আমি ওর অতিথি ছিলাম। আপনার কি কোনো ধারণা আছে কে আপনার স্ত্রীকে খুন করতে চাইতে পারে? একদমই না। নিশ্চয়ই কোনো চোর বা ওই জাতীয় কেউ হবে। আপনার আর আপনার স্ত্রীর মধ্যে কি ঝগড়া হতো? মাঝে মাঝে। আমার মনে হয় সব বিবাহিত দম্পতিরই হয়। আপনারা কি নিয়ে ঝগড়া করতেন? সাধারণ ছোটখাটো বিষয়। আপনি কি কলিং নামে কাউকে চেনেন? চার্লস কলিং? ডেনিস ব্র্যানন মাথা নাড়লেন। নামটা আমার কাছে অচেনা। আপনি কি আপনার স্ত্রীর দেহের পাশে পাওয়া ব্রেসলেটটা দেখেছেন? হ্যাঁ। আপনি কি ওটা সম্পর্কে কিছু জানেন? না, একদমই না। আমি ওটা জীবনে আগে কখনো দেখিনি। আমি অন্য একটা কাগজের সেট উল্টালাম। মিসেস পোর্টারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি ডেনিসকে তার ভাইয়ের উপরের ফ্ল্যাটে আসতে বা ঢুকতে দেখেননি বা শোনেননি, কিন্তু তার মনে হয়েছিল সে প্রায় 10:30টায় বেরিয়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। আমি অ্যালবার্ট ব্র্যাননের জিজ্ঞাসাবাদের পাতাগুলো উল্টালাম। আপনি কি আপনার ভাইকে প্রায় রাতের খাবারের জন্য ডাকেন? ঠিক তা নয়, কিন্তু গত রাতটা সেই রকমই একটা সময় ছিল। ডেনিস 6টায় এসেছিল, আমরা রাতের খাবার খেয়েছিলাম এবং সন্ধ্যাটা দাবা খেলে কাটিয়েছিলাম। কটা খেলা? আমি ঠিক বলতে পারবো না, হয়তো গোটা 6। আপনি কি প্রায় অর্ধেকবার জিতেছিলেন? না, ডেনিসই সবগুলো জেতে। ও খেলায় বেশ ভালো। আপনারা কি রেডিও চালিয়েছিলেন? না। আমার বিশ্বাস আপনারা রাতের খাবারে ভেড়ার মাংসের চপ খেয়েছিলেন। না, রোস্ট বিফ, আলু, টমেটো, স্লাইস করা পিচ। আলু সেদ্ধ? না, ভাজা। ডেনিস কটা পানীয় নিয়েছিল? ও মদ খায় না। আমরা কফি খেয়েছিলাম, ক্রিম আর চিনি দিয়ে। আপনি আপনার ভাইয়ের স্ত্রীকে কেন ডাকেননি? আমি আগে ডাকতাম, কিন্তু আমার মনে হতো যে সে বিরক্ত হয়, তাই এখন ও বাড়িতে থাকতেই পছন্দ করত, অবশ্যই মাথা ব্যথার অজুহাত দিয়ে। পায়ের শব্দ শুনে ঘুরে তাকাতে দেখি ক্যাপ্টেন মিলিকেন আবির্ভূত হয়েছেন। কি ব্যাপার, এখনো এখানে? কাজটা নিশ্চয়ই খুব আকর্ষণীয়। তোমার বোন আমাকে ফোন করেছিল এবং বলেছিল যে তুমি রাতের খাবারের জন্য যাওনি। আমাকে সদর দফতরে পুরোটা পথ ফিরে আসতে হলো, কারণ আমি একমাত্র জানি তুমি কোথায় আছো বা তোমার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। আমি আমার ঘড়ির দিকে তাকালাম। রাত 8টা বেজে গেছে। আমি উঠে দাঁড়াই এবং ব্র্যাননের কাগজগুলো জড়ো করতে শুরু করলাম। মিলিকেন আমার খালি করা ঘোরানো চেয়ারটায় বসলেন। আমি আশার সাথে তাকিয়ে রইলাম তার দিকে। তিনি হেলান দিলেন, কিন্তু কিছুই হলো না। দীর্ঘশ্বাস ফেলে ব্র্যাননের রেকর্ডগুলো ফাইলিং ক্যাবিনেটে তাদের জায়গায় রেখে দিলাম। রেকর্ডস রুমে ফিরে আসতে আমি মিলিকেনকে শুভরাত্রি জানাই।
সিটি ডিরেক্টরির একটা কপির জন্য আমি থেকে যাই পিছনে। সেখানে ডেনিস ব্র্যানন নামে কাউকে খুঁজে পেলাম না, কিন্তু অ্যালবার্ট ব্র্যাননকে খুঁজে পাওয়া গেল। আমি একটু অবাক হলাম যে তিনি এখনও সেই একই ঠিকানায় থাকেন যেখানে তিনি 1941 সালে থাকতেন। আমি আমার বোনকে ফোন করে জানালাম যে আমি এখনও বেঁচে আছি এবং ভালো আছি, এবং তারপর অ্যালবার্ট ব্র্যাননের ঠিকানার উদ্দেশ্যে গাড়ি চালিয়ে এগিয়ে চললাম। সেটা ছিল শান্ত, গাছপালা ঘেরা আবাসিক এলাকা। আমি আমার গাড়ি পার্ক করে বারান্দায় উঠলাম, উপরতলার ঘণ্টিটা বাজালাম। তারপর কিছুক্ষণ পর দ্বিতীয় তলার হলওয়ের আলোটা জ্বলে ওঠে এবং একটা কণ্ঠস্বর জানান দেয় যে দরজাটা খোলা আছে। সিঁড়ির মাথায় পৌঁছে 50-এর মাঝামাঝি পাকা চুলের এক মানুষকে দেখতে পেলাম। অ্যালবার্ট ব্র্যানন? তিনি মাথা নাড়লেন। আমি এক মুহূর্ত দ্বিধা করি এবং তারপর আমার ওয়ালেট বের করে ব্যাজটা দেখালাম। আমার নাম সার্জেন্ট হেনরি এইচ বাকল। তিনি আমার কাঁধের উপর দিয়ে তাকালেন। আমি তো ভেবেছিলাম আপনারা গোয়েন্দারা জোড়ায় কাজ করেন। আমি নিজেও পেছনে তাকালাম। না, আসলে এই মুহূর্তে আমি একটা বিশেষ দায়িত্বে আছি এবং আমার কোনো সঙ্গী নেই। আপনি কি বলতে পারবেন আমি আপনার ভাইকে কোথায় খুঁজে পাব? তিনি মৃদু হাসলেন। হো, আপনি জানেন না সে কোথায় আছে? না। তিনি আমাকে ভেতরে আমন্ত্রণ জানান। আমি একটা সুন্দর ছোট রান্নাঘর দেখতে পেলাম এবং তার ওপাশে একটা বইয়ে ভরা ঘর। ঘরগুলো বই, পাইপের তামাক এবং সম্ভবত রোস্ট বিফের গন্ধে পরিপূর্ণ ছিল। তিনি একটা ক্যানিস্টার থেকে তার পাইপ ভরলেন। ডেনিস কোথায় আছে তা আপনি কেন জানতে চাইছেন এত বছর পর? আপনি কি বলতে পারবেন তিনি কোথায়? তিনি মাথা নাড়লেন। ডেনিস 1944 সালে মারা গেছে। 1944 সালে? শেষ যুদ্ধটা জানেন তো? সে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালেইন অ্যাকলে আক্রমণের সময় নিহত হয়। আপনি এখন ওকে কি জন্য চাইছেন? আমি একটু অস্বস্তি বোধ করি ওর স্ত্রীর খুন সম্পর্কে। অ্যালবার্ট ভুরু কুচকান। বলবেন না যে আপনারা শেষ পর্যন্ত সেটার সমাধান করে ফেলেছেন? আগে হ্যাঁ। আপনি জানেন কে ওকে খুন করেছিল? হ্যাঁ, আপনার ভাই ডেনিস করেছিল। তিনি আগ্রহের সাথে অপেক্ষা করলেন। আমি যেভাবে অপরাধটা পুনর্গঠন করেছি তা হল, আপনার ভাই জানতে পেরেছিল যে তার স্ত্রীর চার্লস কলিংয়ের সাথে সম্পর্ক চলছে। আমি মনে করি উনি ঘটনাক্রমে ব্রেসলেটটা আবিষ্কার করেছিলেন এবং জানতে চেয়েছিলেন ওনার স্ত্রী ওটা কিভাবে পেল। উনি তাকে এমন এক মুহূর্তে ধরেছিলেন যখন ওনার স্ত্রী ছিলেন নেশার ঘোরে। ফলে মহিলা শুধু সম্পর্কটা স্বীকারই করেনি, বরং তা নিয়ে অধ্যত্বও দেখিয়েছিল। তাই ডেনিস নিকটতম রান্নাঘরের ছুরিটা দিয়ে ওকে খুন করে। তারপর সে এই জায়গায় পালিয়ে আসে। সম্ভবত আসার পথে কোনো নর্দমায় ছুরিটা ফেলে দেয় এবং আপনারা দুজন মিলে অজুহাতটা ফাঁদেন। তাই নাকি? আর আপনার কেন মনে হচ্ছে যে অজুহাতটা আসল ছিল না? আমি বিজয়ের মতো হাসলাম। 1941 সাল থেকে ক্যাথলিক গির্জার রীতিনীতিতে অনেক উদারীকরণ হয়েছে, কিন্তু সেই সময়ে আপনার ভাইয়ের মতো কোনো নিষ্ঠাবান ক্যাথলিক শুক্রবারের মাংস খেতেন না এবং খুনের দিনটা ছিল শুক্রবার। আচ্ছা, আপনারা কেন পুলিশকে সহজভাবে বললেন না যে আপনারা দুজনে সেদিন সন্ধ্যায় মাছ খেয়েছিলেন? তিনি আমার হাসিতে যোগ দিলেন। ডেনিস অপ্রত্যাশিতভাবে আসার আগেই সেদিন মিসেস পোর্টার গরুর মাংসের রোস্ট তৈরি করে ওপরে দিয়ে গিয়েছিলেন। তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, জানেন তো? আমরা যদি ওদের বলতাম যে আমরা রোস্ট বিফ ছাড়া অন্য কিছু খেয়েছি, ওরা সাথে সাথেই বুঝতে পারত যে ব্যাপারটার মধ্যে কোনো ঘাপলা আছে। আচ্ছা, তাহলে আপনি কি মন গড়া কাহিনীটা স্বীকার করছেন? তিনি কাঁধ ঝাঁকালেন। আমার তো তাই মনে হয়। আমি তাকে কঠোরভাবে পর্যবেক্ষণ করলাম। এই মামলা সম্পর্কে শুধু একটা জিনিস আমি এখনো মেলাতে পারছি না, যমজদের ব্যাপারটা। তিনি ধাঁধায় পড়ে গেলেন বলে মনে হলো। যমজদের কি ব্যাপার? যখনই কোনো খুনের মামলায় যমজরা জড়িত থাকে, আপনি আশা করবেন কোনো ধরনের ধোঁকাবাজি, যেমন পরিচয় বদল। অ্যালবার্ট ব্র্যানন চোখ পিটপিট করলেন। আমরা পরিচয় বদল কেন করব? আমি তো এর কোনো কারণ দেখি না। তাছাড়া বেশিরভাগ লোকই আমাদের সহজেই আলাদা করতে পারত। আপনি যদি বিশ্বাস না করেন যে আমি অ্যালবার্ট,
তাহলে আপনি আমার জন্ম রেকর্ডের সাথে আমার আঙুলের ছাপ মিলিয়ে দেখতে পারেন। না না, আমি বিশ্বাস করি আপনি অ্যালবার্ট। আমি বললাম, ব্যাপারটা শুধু এই যে এটা প্রায় বাধ্যতামূলক মনে হয় যে। আমি একটু উষ্ণ বোধ করলাম। মানে এটা প্রায় একটা প্রথার মতো যে যখনই যমজ ভাইরা জড়িত থাকে তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যা আমি অস্বস্তিকরভাবে অনুভব করলাম যে এটা একটা ডাক্তারি আগ্রহ। সার্জেন্ট পাকল, যদি 30 বছর আগে ডেনিসকে এই তথ্যের মুখোমুখি করা হতো যে সে নাকি শুক্রবারে মাংস খেয়েছে, আপনি কি সত্যি আশা করেন যে সে সাথে সাথে সম্পূর্ণ স্বীকারোক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত? না, কিন্তু আপনি কি মনে করেন যে একজন জুরি একজন ভালো ক্যাথলিককে শুধু সপ্তাহের দিন ভুলে যাওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করত? কিন্তু আমার মনে হয় না যে সে ভুলে গিয়েছিল। হয়তো না, কিন্তু তার অজুহাতে এই সামান্য অসঙ্গতি যদি পুলিশের নজরে আনা হতো তাহলে আমরা এটাই দাবি করতাম। অ্যালবার্ট সদয়ভাবে হাসলেন। আপনি কি জানতেন যে ডেনিস একজন যুদ্ধবীর? না, কিন্তু আমি বুঝতে পারছি না এর সাথে কি। পার্ল হারবারের পরের দিনই সে সেনাবাহিনীতে যোগ দেয়। 2টো সিলভার স্টার, 3টে পার্পল হার্ট, 4টে ব্যাটল স্টার, এমনকি একটা গুড কন্ডাক্ট মেডেলও। আপনি কি এখন 30 বছর পরে একজন মৃত যুদ্ধবীরের সুনামে কালি লেপে দেবেন? এটা সুনাম নষ্ট করার প্রশ্ন নয়। আর আপনি এখন কি করার আশা করছেন? আমাকে খুনের সহযোগী হিসেবে গ্রেপ্তার করবেন? সেটার জন্য জানি কত দিনের জেল হয়। খুনের জন্য মৃত্যুদণ্ড। আর খুনের সহযোগী হওয়ার জন্য? আমি জানি না, আমাকে দেখতে হবে। আর আপনি কি মনে করেন যে আজ একজন জুরি আমাকে খুনের সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত করবে শুধু কারণ আমার মৃত যুদ্ধবীর ভাই 30 বছর আগে শুক্রবারে মাছ খেতে ভুলে গিয়েছিল বলে? কিন্তু আপনি তো এইমাত্র স্বীকার করলেন। আর আমি অন্য যে কারো কাছে সবকিছু অস্বীকার করব। এটা আপনার কথা বনাম আমার কথা হবে। আরেকজন লাইব্রেরিয়ানকে কামড়ে দেওয়ার তীব্র ইচ্ছা হলো আমার। অ্যালবার্ট আমার কাঁধে চাপড় দিয়ে শান্তভাবে বললেন, সার্জেন্ট হেনরি এইচ বাকল, আপনার কি মনে হয় না যে ঘুমন্ত কুকুরকে না জাগানোই বুদ্ধিমানের কাজ? বেশ কয়েক মুহূর্ত দীর্ঘ চিন্তার পর আমি দীর্ঘশ্বাস ফেলি। বাড়ি গিয়ে ঘুমাতে যাওয়ার আগে 3 শট ব্র্যান্ডি খেলাম। আমি হত্যা বিভাগের ফাইল থেকে একটা মোটা ও ধুলোমাখা কার্ডবোর্ডের বাক্স তুলে নিয়ে ডেস্কের কাছে ফিরে আসি। সালটা 1862। আমি ভাবলাম এটা আকর্ষণীয় হতে পারে। বসে পড়ে হেলান দিলাম চেয়ারে এবং ধপাস। শুনছিলেন জ্যাক রিচির লেখা কাহিনী আইরিন ব্র্যানন মার্ডার কেস। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।